হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলী খান অ্যান্ড নিমরাত কর স্টারার ফিল্ম স্কাই ফোর্স, যেটা রিপাবলিক ডের সময় রিলিজ হয়েছে। ফাইনালি ফিল্মটা দেখলাম এতদিন পর। কেমন লাগলো আমার স্কাই ফোর্স সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো স্কাই ফোর্স এবং বীর পাহাড়িয়া, তার ডেবিউ ফিল্ম এটা, তো সে কিরকম কি কাজ করলো সেটা নিয়েও কথা বলবো। সবথেকে প্রথম এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, এই ফিল্মটা কিন্তু একটা গুড ফিল্ম। এই ফিল্মটা কিন্তু একটা ভালো ফিল্ম। এই ফিল্মটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে কোনো খারাপ ফিল্ম না। ফিল্মটার মধ্যে যথেষ্ট ইমোশন আছে, যথেষ্ট ইমোশনাল সিন আছে, যেগুলো আপনাকে হুক করবে, যেগুলো আপনাকে টাচ করবে। এই ফিল্মটার যেটা গল্পটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছিল, 1965 সালের গল্প আমাদের দেখাচ্ছে। এবং এই ফিল্মটা কিন্তু একটা ট্রু ইভেন্টের উপর বেস্ড করে বানানো একটা সিনেমা। অরিজিনালি যেটা ঘটেছিল 1965-তে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময়, সেটারই গল্প এখানে দেখাচ্ছে। তো সেই গল্পটা কি, 1965-তে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলে, তো ইন্ডিয়াতে একটা অ্যাটাক করা হয়, ঠিক আছে, যেটা কিনা হঠাৎ করে হয়ে গেছিল। তারপরে ইন্ডিয়া তার জবাবে সারগোদা বেসে তারা অ্যাটাক করে, ঠিক আছে, ইন্ডিয়া। এবং এই অ্যাটাক চলাকালীন তাদের একটা সোলজার, যে কিনা ভুল করে পাকিস্তানে চলে যায়, পাকিস্তান বর্ডার পার করে। এবং তারপরে তার সাথে কি হয়, সে কি আদৌ বেঁচে ফেরে, নাকি সে মানে বেঁচে থাকে না, নাকি সে বেঁচে থাকে, তাকে কি অক্ষয় কুমার ফিরিয়ে আনতে পারবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বললে হবে না, গল্পটা হচ্ছে এইটাই। এবার এই গল্পর সাথেই কিছুদিন আগে একটা ফিল্ম এসেছিল, যার নাম হচ্ছিল ফাইটার, স্টারিং ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ। এই এয়ার ফাইটার, যে এই ফাইটার জেটের ওপরে এই সিনেমা হয়েছিল, আমাদের ফাইটার সিনেমাটি। তো সেই সিনেমাটি ভালো বক্স অফিস কালেকশন করেছিল, দেখতে গেলে 300 না 350 কোটি টাকা প্লাস একটা বক্স অফিস কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইডে। বাট ফিল্মটা সেই লেভেলে মানে কি বলবো, একটা দর্শক মহল থেকে সেইভাবে সাড়া পায়নি যেভাবে ফিল্মটা পাওয়া দরকার ছিল। এই ফিল্মটার টেকনিক্যালিটি দুর্দান্ত ছিল, ফিল্মটার যে ভিশন সেটা কোনো হলিউড ফিল্মের থেকে কম নয়, এবং সিদ্ধার্থ আনন্দ সেটা সবসময় করে থাকে। তো এই ফিল্মটা যখন রিলিজ হলো স্কাই ফোর্স, বা যখন এর ট্রেলার আসলো, টিজার আসলো, সবাই ওই ফিল্মটার সাথে কম্পেয়ার করছিল এবং টপ গানের সাথে কম্পেয়ার করছিল। কারণ এই টপ গান সেটা যখন এসছিল, তারপরে তার সাথে তুলনা করা হয় ফাইটার ফিল্মটার। কারণ ফাইটারের যেসব জিনিসগুলো, এই যে ফাইটার যে, ঠিক আছে, তাদের যেগুলো যেমন সিকোয়েন্সগুলো ডিজাইন করেছিল সিদ্ধার্থ আনন্দ, টপ গানেও এরকম ছিল। তো তার সাথে টপ গানের তুলনা করা হচ্ছিল। এখন স্কাই ফোর্স এসছে, স্কাই ফোর্সের সাথে আমাদের ফাইটারের তুলনা করা হচ্ছে। তো ফিল্মের প্লট ওয়াইজ দুটোই একই, ঠিক আছে, ওই একই গল্প ফাইটারে দেখাচ্ছে এবং এতেও দেখাচ্ছে। খালি দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে, তফাৎ কি আছে সেটা আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। এবার ফাইটার যেটা ছিল সেটা অনেক লার্জ স্কেলে, সেটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, এবং সেখানে গ্র্যান্ড স্কেল, সেখানে সিদ্ধার্থ আনন্দ তার হলিউড একটা ভিশন আছে, ঠিক আছে, এবং সেখানে আরও মাল্টিপল কাস্ট ছিল বড় বড়। কিন্তু এইখানে এই ফিল্মটা কিন্তু খুব গ্রাউন্ডেড রাখা হয়েছে। এই ফিল্মটা কিন্তু খুব মানে কি বলবো, একটা সাটেল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। ফিল্মটা কিন্তু এমন নয় যে সব পুরো হিরোইক একটা ব্যাপার দেখাচ্ছে। এই ফিল্মটা কিন্তু যথেষ্ট মানে কি বলবো, নিজের গ্রাউন্ডের থেকে ফিল্মটা আমাদেরকে প্রেজেন্ট করছে। কারণ এই ফিল্মটা ট্রু ইনসিডেন্টের উপর বেস, যেটা 1965-তে হয়েছিল, এবং যেটা জেনুইনলি কি ঘটেছিল সেটাই আমরা এই ফিল্মে দেখাচ্ছে আমাদের সামনে। এবং দেখানোর পর লাস্টে যখন এই ফিল্মটা ক্লাইম শেষ হয়ে যাবে, তারপর আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি তো অরিজিনালে কারা ছিল, এবং এখানে ফিল্মে আমরা কাদের কাদের দেখতে পাচ্ছি। এবার এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা গুড ফিল্ম, একটা ভালো, একটা ডিসেন্ট, বেশ ভালো ফিল্ম মনে হয়েছে আমার। কিন্তু ফিল্মটা কোথাও কি খারাপ মনে হয়নি। হ্যাঁ, টেকনিক্যালিটিস কিছু খারাপ আছে, যেমন ভিএফএক্স খুব চোখে পড়ে, ঠিক আছে, মানে খুবই চোখে পড়ে ভিএফএক্স। তার সাথে সাথে যদি বলি আমি, যে এখানে মানে যেসব জিনিসগুলোকে, এই যে ফাইটার বিমানের যে এগুলো দেখানো হয়েছে, সেগুলো খুব ক্লিশে মনে হয়, খুব সস্তার মনে হয়। এবং ম্যাডক ফিল্মস তাদের মানে লো বাজেটে ফিল্ম বানিয়েও 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে, তারা কিন্তু এটা প্রত্যেকবার প্রুভ করে দিচ্ছে। স্কাই ফোর্সও, স্কাই ফোর্স ফিল্মটাও কিন্তু 150 কোটি থেকে 168 কোটি টাকা পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে, এবং হিন্দি নেট কালেকশন মনে হয় 100 কোটি টাকার মতো করেছে। এবং এই ফিল্মটা বলা যায় অক্ষয় কুমারের অনেক দিন পর, অনেক বছর পর কোনো 100 কোটির ফিল্ম অক্ষয় কুমার দেখলো। এবং এই ফিল্মটা কিন্তু বলা যায় অক্ষয় কুমারেরই ফিল্ম। বীর পাহাড়িয়া ডেবিউ একটা, ঠিক আছে, কিন্তু তার কিন্তু সেরকম একটা রোল নেই, মানে খুব একটা মেন রোলটা ইম্পর্টেন্ট তারই, কিন্তু তার সেরকম বেশি স্পেস নেই যতটা এখানে অক্ষয় কুমারের আছে। এবং অক্ষয় কুমার, আমার মনে হয় লাস্ট অক্ষয় কুমারের 100 কোটি টাকার ফিল্ম ছিল হচ্ছে আমাদের ওই ফিল্মটা হাউসফুল 3, আর না হলে আমাদের কেশরী, না হলে হ্যাঁ, এই দুটো ফিল্মের মধ্যে যতটা মনে হচ্ছে আমার একটা ফিল্ম হবে যেটা 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছিল। তারপর তো ধারাদার বক্স অফিসের ডিজাস্টার হয়। ফাইনালি অনেক বছর পর, অনেক দিন পর অক্ষয় কুমার একটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশনের একটা ফিল্ম দিল। এবং এটা থেকেই বলা যাচ্ছে অক্ষয় কুমারের নাকি কোথাও না কোথাও গিয়ে কামব্যাক। দেখা যায় পরবর্তীকালে সে কন্টিনিউ করতে পারে নাকি। বাট এই ফিল্মটা যদি কথা বলি, ফিল্মটা কিন্তু খুব ভালো একটা ফিল্ম। ফিল্মটা ইমোশনাল যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো কিন্তু আপনার সাথে টাচ করে, ইমোশনগুলো আপনার সাথে ওয়ার্ক করে, আপনার কাছে
খুব ভালোভাবে ওয়ার্ক করবে, খুব কানেক্ট হবেন আপনি ফিল্মটা যতটা শেষের দিকে যায় ততটা আরও ফিল্মটা ইন্টারেস্টিং হয় এবং লাস্ট কিছু মিনিটে ফিল্মের আসল টুইস্টটা রিভিল হয় এবং ফিল্মটা কিন্তু লাস্টের দিকে 30-40 মিনিট খুব মানে ইমোশনাল হয়ে যায় ফিল্মটা এবং খুব হুক করে রাখে আপনাকে। ফিল্মটা প্রথমে যেসব সিনগুলো এলিমেন্টসগুলো আমাদের দেখায়, ট্রেনিং সিন, সেটা আপনার টপ গান ফাইটারের কথা মনে করাবে, ঠিক আছে, তারপরে যে ফার্স্ট যে অ্যাটাক করে সেটা আপনার অনেক ফিল্মে বুঝ দ্য প্রাইড বলে যে সিনেমাটা ছিল সেটার কথা মনে করায়, ঠিক আছে, এখানে ফাইটারের কথা মনে করে, তো অনেক ফিল্মের কথা মনে পড়ে, তো অনেক কিছু সিমিলারিটি এই ফিল্মগুলোর সাথে আপনি পাবেন, ঠিক আছে। ফাইটার, আমাদের বুঝ দ্য প্রাইড যে রাজীব দেবগনের ছিল, রানওয়ে 34 এর কথা একটু মনে করাবে, মানে হালকা, যেহেতু ওই রকম টাইপের একটু ধাঁচের মানে আছে এখানে, যেহেতু এই বিমানগুলোকে ল্যান্ডিং করানো হয়। তো এবং এর যে ডিরেক্টর এবং যে মানে এর দুটো ডিরেক্টর, একটার নাম হচ্ছে সন্দীপ কেউলানি এবং আরেকটার নাম হচ্ছে অভিষেক অনিল কাপুর। এবং এই সন্দীপ কেউলানি সে কিন্তু রাইটার একজন, যে এর আগে অজয় দেবগনের সাথে ভোলা রাইটার ছিল, রানওয়ে 34-এর রাইটার ছিল এবং এখানে অক্ষয় কুমারের সাথে তার ডেবিউ ডিরেক্টর মানে ডিরেক্টরের ডেবিউ হলো, মানে অ্যাজ এ ডিরেক্টর তার এটা প্রথম ফিল্ম স্কাইফোর্স সন্দীপ কেউলানি। এবং এই যে অভিষেক অনিল কাপুর তারও কিন্তু এটা ডেবিউ ফিল্ম স্কাইফোর্স। এবং এই সন্দীপ কেউলানি যার কথা বলছি এ কিন্তু রাইটার, রানওয়ে 34-এর রাইটার এই, ভোলা ফিল্মের রাইটার এই, এবং এখানে এই ফিল্মটার রাইটারও কিন্তু সে নিজেই এবং আরও 2-3 জন আছে। তো এই যদি এইকে আমি রাইটার হিসাবে দেখি, রাইটার হিসাবে আমি বলবো না অতটা খারাপ, বাট খুব একটা আমি হেভি বলবো না, ঠিক আছে। বাট ডিরেক্টর হিসাবে আমি বলবো সে ভালো কাজ করেছে, সে ভালো পুল আপ করেছে, দুজন মিলেই ভালো পুল আপ করেছে, ইমোশনাল সিনগুলো বিশেষ করে ভালো কাজ করে। তো যারা হয়তো এটা ভাববেন যে অক্ষয় কুমারের ফিল্ম দেখবো কি না, ফাইটার দেখে নিয়েছে অলরেডি, ফাইটারে তো এত হাই ভিএফএক্স ছিল, এত সুন্দর লাগছিল, এতটা বিগ স্ক্রিন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপরে সেই ফিল্মটাকে যদিও দর্শক মহলে সেরকমভাবে রেসপন্স মানে করতে পারেনি যেটা তারা করা দরকার ছিল দর্শকের কাছ থেকে। বাট কেন আমি এই ফিল্মটা দেখবো, এই ফিল্মটা দেখবেন আপনি একটাই কারণে, এই ফিল্মের যে ইমোশনাল দিকগুলো, হ্যাঁ সেই ফিল্মেও ইমোশনাল সিনগুলো যথেষ্ট ওয়ার্ক করেছিল, সেখানে দুর্দান্ত পারফরমেন্স ছিল দীপিকা পাডুকোনের, ঠিক আছে, ঋত্বিক তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। বাট এই ফিল্মটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনার কোথাও খারাপ মনে হবে না। হ্যাঁ ভিএফএক্সটা চোখে পড়ে, কিছু কিছু ক্লিশে মনে হয় বিমানের সিনগুলো বা ফাইটিংয়ের সিনগুলো, বাট এখানে কিন্তু ইমোশন খুব দারুণভাবে ওয়ার্ক করে। সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স দুর্দান্ত, অক্ষয় কুমার যখন কাঁদে সত্যি বলছি আপনি কেঁদে ফেলবেন, মানে তার এক্সপ্রেশন এমন, তার ইমোশনাল সিনে সে এতটা সুন্দর পারফরমেন্স দিয়েছে। ভীর পাহাড়িয়া সে ঠিকঠাক আমার মনে হয়। সারা আলি খান তার আমার পারফরমেন্স আমি বলবো এখানে একটু হলেও সে লেভেল আপ করেছে, সে যখন ইমোশনাল হয়ে যায় তখন কিন্তু সত্যি ইমোশনাল হয়। নিমরাত কর আছে, ঠিক আছে, নিমরাত কর যতবারই অক্ষয় কুমারের সাথে কাজ করেছে, বা অক্ষয় কুমারকে যদি আমি বলি নিমরাত করের সাথে কাজ করেছে, সে কিন্তু ভালো ভালো ফিল্ম ডেলিভার করেছে। আপনি যদি দেখেন এয়ারলিফটও কিন্তু ভালো হেভি একটা দুর্দান্ত ফিল্ম ছিল। এখানে কিন্তু এত বছর পর তারা স্কাইফোর্সে কাজ করছে, সেখানেও কিন্তু একটা দুর্দান্ত কাজ করছে। তো আমার তো মনে হয় যে অক্ষয় কুমারের জন্য নিমরাত কর হচ্ছে লাকি চাম এবং নিমরাত করার জন্য হচ্ছে অক্ষয় কুমার লাকি চাম। তো আমার এই ফিল্মটা কিন্তু একটা ভালো ফিল্ম, একটা বেশ ডিসেন্ট গুড ফিল্ম মনে হয়েছে। আমি কোথা থেকেও এই ফিল্মটা ফাইটারের সাথে কম্পেয়ার করবো না, কারণ ফিল্মটার বাজেট অনেক। এই ফিল্মটার বাজেট হচ্ছে এই ফিল্মটার বাজেট 120 কোটি টাকা, যদি এখানে অক্ষয় কুমার আছে তাই জন্য অত কোটি টাকা, বাট ফাইটারের বাজেট আরও ছিল, 200-250 কোটি টাকার বাজেট ছিল। তো আমার এই ফিল্মটা কিন্তু ভালো লেগেছে। যারা ফাইটারের মানে ফিল্মটার কথা মাথায় বাদ দিয়ে এই ফিল্মটা দেখতে হবে তাদের কিন্তু যথেষ্ট স্যাটিসফাই হবে। এবং এই জন্যই কিন্তু এই ফিল্মটা দারুণ একটা বক্স অফিস কালেকশন করছে, 150 কোটি টাকার বক্স অফিস কালেকশন। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কি মতামত, কি রিয়াকশন, কি বক্তব্য, এই ফিল্মটা যারা অলরেডি দেখেছেন থিয়েটারে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কিরকম লেগেছে, যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন ওটিটিতে আসলে তারা ওয়েট করে যান, ওটিটিতে আসেন দেখে নেবেন। আমি কিভাবে দেখেছি আপনারা সকলেই জানেন, সেটাও সেই রকম করে যদি দেখতে চান তাহলে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন। এই ছিল আমার মতামত এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।